আলোদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। বিএনপি ও জামায়াতে ইসলামের সঙ্গে আজ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে প্রধান উপদেষ্টার সঙ্গে এই দুই দলের পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে। সন্ধ্যা 7:30টায় বিএনপি এবং রাত 8টায় জামায়াতের সাথে বসবেন ডক্টর ইউনূস। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের অংশ নেয়ার কথা রয়েছে। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিল জামায়াতে ইসলামী। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, চলমান বিষয় নিয়ে আলাপচারিতার জন্য তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সভাপতিত্ব করবেন। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। 2024-25 অর্থ বছরের 11তম একনেক সভায় অনুমোদনের জন্য 10টি প্রকল্প নিয়ে আলোচনা হয়। রাজনৈতিক স্থিতিশীলতা আনতে জাতীয় ঐক্যের স্বার্থে রাজনৈতিক দলগুলোর সাথে যে কোনো আলোচনায় বসতে প্রস্তুত এনসিপি। সেই সাথে বিচার সংস্কার, নির্বাচনের রোডম্যাপ ও জুলাই ঘোষণাপত্র একত্রে ঘোষণার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জাতীয় নাগরিক পার্টির বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের কাজে এনসিপি অসন্তুষ্ট জানিয়ে নাহিদ ইসলাম জানান, সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা থাকলে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন সম্ভব। এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত তালিকা আরও আগে থেকে প্রকাশ করলে জনমনে সন্দেহের সৃষ্টি হতো না বলেও জানান তিনি। নাহিদ বলেন, দুই ছাত্র উপদেষ্টার সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই। পরিস্থিতি চলতে থাকে, রাজনৈতিক দলগুলো যদি বা বিভিন্ন পক্ষ যদি এভাবেই চলমান থাকে তাদের কার্যক্রম, তাহলে আসলে ওনার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয়। ফলে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, জুলাই ঘোষণাপত্র এবং বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করা এবং সব পক্ষের সাথে আলোচনা করে একটা সুষ্ঠু সমাধানের দিকে যাওয়া। সংঘাত ও কাদা ছোড়াছুড়ি করে সমাধানে পৌঁছানো যাবে না মন্তব্য করে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, এর জন্য দরকার অর্থবহ সংলাপ, যার উদ্যোগ সরকারকেই নিতে হবে। সকালে কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। সরকারকে দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, যদি এই সরকার ব্যর্থ হয়ে যায় তাহলে সংকটে পড়বে পুরো জাতি। জামায়াতে ইসলামী অনেক আগে থেকেই সংস্কার ও নির্বাচনের আলাদা দুটি রোডম্যাপের কথা বলে আসলেও সরকার তা দেয়নি উল্লেখ করে দ্রুত সরকারকে এই দুই রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। সমস্ত অধিকারকে লঙ্ঘন করা হয়েছে, দমন করা হয়েছে। যে সরকার যেহেতু আমাদের সকলের সরকার, আসুন আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করি। সবাই মিলে যদি সহযোগিতা করি আর সরকারও যদি স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা গ্রহণ করে, তাহলে আমরা মনে করি যে সমস্যা যাই সামনে আসুক, সমাধান তার অতি সহজ। সেনাবাহিনীকে নিয়ে যে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত বলে আমরা মনে করি। সেনাবাহিনীকে বিতর্কিত করলে একটা স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। আমরা সেই সমূহ বিতর্ক থেকে আমাদের প্রিয় গর্বিত সেনাবাহিনীকে আমরা মুক্ত রাখতে চাই। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার রাত 9টায় সদর উপজেলার ধনকুণ্ডা এলাকায় এই ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম জানান, কয়েকদিন আগে স্থানীয় দুই গ্রুপের একটি মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে হৃদয় ও সাব্বির নামে দুজন আব্দুল্লাহকে ডেকে নিয়ে যায়। সেখানে আব্দুল্লাহকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যার সাথে জড়িত সন্দেহে সাব্বির নামে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সাতক্ষীরায় বিভিন্ন দেশের জাল মুদ্রা, জাল টাকা ছাপানোর মেশিন সহ প্রতারক চক্রের 2 সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা সদরের কাটিয়া এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করে সদর আর্মি ক্যাম্পের সদস্যরা। ক্যাম্পের কমান্ডার মেজর মুশফিক আহমেদ জানান, সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের পূর্ব বিরালক্ষী গ্রামের জুলকার নাইম সানা এবং উত্তর আটুলিয়া গ্রামের রাসেল গাজী বিভিন্ন দেশের মুদ্রা এবং টাকা কালার প্রিন্টারের মাধ্যমে তৈরি করে প্রতারণা করত। গোপন সংবাদের ভিত্তিতে সদর আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছে থাকা একটি কালার প্রিন্টার, একটি ল্যাপটপ, 3টি স্মার্টফোন, 3টি বাটন ফোন এবং নগদ 51,985 টাকা এবং নিজস্ব সিল সহ অন্যান্য মালামাল জব্দ করা হয়। আটককৃতদের সদর থানায় সোপর্দ করা হয়েছে। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলে ঝড়, বৃষ্টি ও বজ্রপাতে একদিনে ৪৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে এবং বৃহস্পতিবার ভোরে রাজ্যটির বেশ কয়েকটি জেলায় এই হতাহতের ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, রাজ্যের মোট 18টি জেলা ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের কবলে পড়ে। কয়েকটি এলাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার থেকে 100 কিলোমিটারের মধ্যে ওঠানামা করেছে এবং পূর্ব উত্তরপ্রদেশে ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। নিহতদের একাংশ বজ্রপাতে, বাকিরা বাড়ির ছাদ ধসে মারা গেছেন। রাজ্যটির আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত আরও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মধ্য উত্তরপ্রদেশ এবং তরাই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দমকা বাতাসের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরপ্রদেশের রাজ্য সরকার সমস্ত বিভাগীয় কমিশনারদের 24 ঘন্টার মধ্যে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 76 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া গাজায় পর্যাপ্ত পরিমাণে ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল, জানিয়েছে জাতিসংঘ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, শুক্রবার ভোর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 76 জন নিহত হয়েছে এবং অবিরাম হামলার কারণে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। নিহত 76 জনের মধ্যে 50 জনই গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দা ছিলেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ অনেকেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন। তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। অন্যদিকে ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশের দাবি করলেও গাজার উত্তরে কোনো ত্রাণ পৌঁছায়নি বলে জানিয়েছেন জাতিসংঘের প্রধান অ্যান্টনিও গুতেরেস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।